ও হ্যাঁ হ্যাঁ, সব কিছু গুছগাছ করাই আছে। চলো ওদেরকে আগে মায়ের সাথে দেখা করিয়ে নিয়ে আসি, তারপর ফ্রেশ হয়ে খেয়ে নেবে। চলো বৌমা। গাড়ি থেকে ফল আর মিষ্টির প্যাকেটগুলো নামানো হয়নি। নিভান কথাটা বলতেই নিভানের ছোট্ট চাচা বললেন, ওগুলো পরে আমি নামিয়ে নেব। আগে চল, দাদুমার সাথে দেখা করবি। সেই সকাল থেকে ছটফট করছেন তোদের জন্য, অপেক্ষা করে বসে আছেন। ঘুমাচ্ছেন না, খাচ্ছেন না। নিভান আর দ্বিরোধ করল না। ভদ্রলোক অগ্রসর হওয়ার আগেই নিভান অগ্রসর হলো। এ বাড়িতে দাদুমার রুমটা কোথায় তার জানা আছে। সেই বাড়ি ছাড়ার পর না চাওয়া সত্ত্বেও আরো দুবার এ বাড়িতে পা পড়েছে। তাই দাদুমার থাকার রুমটা সহ মা বাবার থাকার রুমটাও তার জানা। নিভান আর তার ছোট চাচার পিছু পিছু কৌড়ি আর ওনার ওয়াইফও অগ্রসর হলেন। ভদ্রমহিলা কথা বলেই চলেছেন। কৌড়ির কানে সেসব ঢুকলেও একটু আশ্চর্য হলো সে। এত বড় বাড়িতে মাত্র এই কয়েকটা মানুষ থাকে, আর কেউ নেই। তবে চাচি শাশুড়ি নামক মানুষটা যে বলেন ওনার দুটো মেয়ে আছে, তারা কোথায়? কতগুলো বছর আগের নতুন সেই বরবধূ চিত্র মানসপটে ভেসে উঠলেন আবেদা জাহানের। তবে পিছে ফেলে আসার নির্দিষ্ট দিনের সময়টা ঠিক মনে করতে পারলেন না। শোক আর রোগ ওনাকে আগের সবকিছু ভুলিয়ে দিয়েছে। ইদানিং অনেক কিছু ভুলিয়ে রেখেছে। অথচ এমন একটা যুগল তিনি অনেকদিন পর আবারও দেখলেন। সে একই জুটি যেন ওনার সম্মুখে বসা। বাবা ছেলের মধ্যে সবকিছুতে এত মিল। ছেলেটার চেহারায়, স্বভাবে, ব্যবহারে, বৌভাগ্যে, সবকিছুতে যেন অদ্ভুত মিল। হঠাৎ জীর্ণশীর্ণ বৃদ্ধা মনটা আটকে উঠল ওনার। মুহূর্তে মনে মনে সৃষ্টিকর্তার কাছে দোয়া আর্জি করলেন, প্রভু সবকিছুতে মিল রাখলেও ছেলেটার ভাগ্য যেন তার বাবার মার মতো না হয়, এইটুকুতেই তুমি মিল রেখো না। এই অসুস্থ দাসীর প্রার্থনাটা তুমি কবুল করো প্রভু। নাতি এবং নাতবউয়ের সাথে আলাপ পরিচয় শেষে ভালো মন্দ অনেক কথাই বললেন আবিদা জাহান। পাশে বসা নিভানকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে কাছে ডেকে কপালে চুমু খেলেন। কৌরিকেও বাদ রাখলেন না। বৃদ্ধা যখন কপালে ঠোঁট ছোঁয়ালেন, কৌরির তখন মনে হলো একটা মানুষের বদৌলতে কত মানুষের আদর ভালোবাসা সে পাচ্ছে, অথচ তার আদর ভালোবাসার পৃথিবী ছিল খুবই সীমিত। আজ একটা মানুষ তাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে, সেখানে নিজে তো তাকে ভালোবাসা আদর যত্নে ডুবিয়ে রেখেছে, নিজের বদলে অন্যদেরকেও তার ভাগের আদর যত্ন ভালোবাসা থেকে ভাগ দিয়ে কৌরিকেও মুড়িয়ে রাখতে বাধ্য করেছে। আবেগপ্রবণ হলো মন। এই মানুষটাকে কৌরি খুব ভালোবাসবে, খুব খুব। ছোট বৌমা, যাও দাদু ভাইয়ের ঘরটা দেখিয়ে দাও। অনেকটা পথ এসেছে ওরা, ফ্রেশ হয়ে নিক। দুপুরে খাবারের সময়টা তো পেরিয়ে যাচ্ছে, ওরা ফ্রেশ হতেই খেতে দাও। এবার আপনার খাবারটা দেই আম্মা। রুমে দিও না, খাবার টেবিলে আমার খাবারটা দাও। আজ ওদের সাথেই খাই। আসার না হয় আমাকে উঠিয়ে নিয়ে চেয়ারে বসিয়ে দেবে। ছোট ছেলেকে উদ্দেশ্য করে কথাটা বলতেই ছেলেও সম্মতি জানালো। ঝুমুরও আর দ্বিরুক্তি করলো না। বয়োজ্যেষ্ঠ মানুষটা অসুস্থতায় হঠাৎ চলাফেরা অচল হয়ে পড়েছেন। চলাচল করতে পারেন না এমনটা নয়, তবে ধরে চলাফেরা করাতে হয়। অসুস্থ মানুষটাকে টানা হাতড়া না করে ওনার সমস্ত কাজ ঘরের মধ্যে সম্পূর্ণ করা হয়। নিভানকে সাথে নিয়ে আসার সাহেব বের হতে ঝুমুরও কৌরিকে নিয়ে বের হওয়ার জন্য উদ্যোক্তা হতেই বৃদ্ধ মানুষটার হঠাৎ কিছু একটা মনে পড়েই তড়িৎ বললেন, ছোট বৌমা দাঁড়াও। দাঁড়িয়ে পড়লেন ঝুমুর, সাথে দাঁড়িয়ে পড়ল কৌরিও। আবিদা জাহান ফের বললেন, আমার আলমারিটা খোলো দেখি, তারপর ভিতরের লকারটা খুলে গহনার বাক্সটা আমার কাছে দাও। দাদুমণি, আর একটু আমার কাছে এসে বসো তো। শেষের কথাটা কৌরিকে উদ্দেশ্য করে বললেন। শাশুড়ি আদেশ পেতে ঝুমুর সেই নির্দেশনা অনুযায়ী কাজ করলো। আলমারি খুলে গহনার বাক্সটা এনে দিতেই বৃদ্ধ মহিলার বাক্স থেকে অনেক আগের পুরনো ডিজাইনের ভারী একজোড়া বালা বের করলেন। তারপর তা পরিয়ে দিলেন কৌরির দুহাতে। চুরির মেলায় যেন হাত ভারী হয়ে পড়ল কৌরির। তবে ভালোবাসায় কাউকে মাঝ সমুদ্রে ডুবিয়ে দিলেও বলার কিছু থাকে না, বলতে নেই। কৌরিও বলল না, চুপচাপ ভালোবাসা উপলব্ধি করলো। চুরি পরানো শেষে ভদ্রমহিলা কৌরির গালে হাত রেখে দোয়া করলেন, তোমাদের পথ চলা দীর্ঘায়ু হোক, খুব সুন্দর হোক, সুখী হও। ফের মনে মনে দোয়া করলেন, তোমার স্বামী ভাগ্যও যেন সুদীর্ঘতম হয়। তোমার মৃত্যুক্ষণ পর্যন্ত যেন তুমি তোমার স্বামীর ভালোবাসা পাও, সংস্পর্শ পাও। ফের মুখে বললেন, যাও দাদুমণি, অনেকটা পথ জার্নি করে এসেছো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। যাও, দুপুরটাও গড়িয়ে যাচ্ছে, খেতে হবে তো, যাও। ভেতরটা যেন আবেগে টইটুম্বর। এই ধরনের ভালোবাসাগুলোর প্রতিদান কি করে আর কোন ভাষায় চুকাতে হয় কৌরির জানা নেই। তাই নিজের ভেতরের আবেগ অনুভূতি বহিঃপ্রকাশ না করতে পেরে বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। ঝুমুর ততক্ষণে পুনরায় গহনার বাক্সটা গুছিয়ে রাখতে ব্যস্ত, তাই কৌরিকেও দাঁড়িয়ে থাকতে হলো।
ততক্ষণে আবিদা জাহান নাতনিদের খবর নিতে থাকলেন। কৌরি তখন বুঝলো এ বাড়িতে আরো দুজন মানুষ তবে আছে। বড় দাদুমণির জ্বরের কি খবর? জ্বর ছেড়েছে ছোট বৌমা? না আম্মা, কাল ওই অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়েছে, বেহুশের মতো ঘুমাচ্ছে মেয়েটা। তাই তো নিবান আর বৌমারা এসেছে, জেনেও বাহিরে আসতে পারলো না। আর ছোট দাদুমণি কোথায়? এই তো, ওকে তো জানেন, একটু লাজুক স্বভাবের মেয়ে। এত করে বললাম, তারপরও ঘর থেকে বের হলো না, নিতুর পাশে শুয়ে আছে। যাই হোক, একটু সময় যেতে দিন, আপনার নাত বউয়ের মাথাও নষ্ট করে দিবে। হাসলেন ঝুমুর, হাসলেন বৃদ্ধাও। কৌরি এলোমেলো কথার অর্থ বুঝলো না, তবে দাঁড়িয়ে চুপচাপ শুনলো সব। আসরের আজানের পরপরই এ বাড়িতে এসে হাজির হলো ত্রিনয়। মা এখনো জামাইয়ের বাড়ি থেকে বিদায় নেননি, তাই মায়ের সাথে বোনের সাথে দেখা করে কিছু সময় বাক্য বিনিময় করে নির্দিষ্ট উদ্দেশ্যে গন্তব্যে পা বাড়ালো। এ সময় মান্যতার ছাদে থাকার কথা। ত্রিনয় গিয়ে পেলেও তাকে ছাদের দরজায় পা রাখতেই দেখলো ছাত্রদের উত্তর পাশের পানির ট্যাঙ্ক রাখার জন্যে আলাদা ছাদ করা, আর সেই ছোট ছাদের সিঁড়িতে বসে একমনে হাতের নখ খুঁটে চলেছে মেয়েটা। এই জড়তা কিসের ত্রিনয়ের জানা। দীর্ঘশ্বাস ফেলে সেই দুশ্চিন্তিত রমণীর দিকে অগ্রসর হলো সে। তাকে সর্বদা এড়িয়ে চলা নারীটা আজ নিজে ইচ্ছেতে তাকে ডেকেছে। সময় এখানে ওখানে দাঁড়িয়ে ক্ষয় করা উচিত নয়। কি খবর, কেমন আছো বাধ্যতা? হঠাৎ আমার তলব? নিজের ভাবনায় বিভোর হওয়া মেয়েটা ত্রিনয়ের নিঃশব্দের পদচারণ খেয়াল করেনি। মস্করা করে ডাকা পুরনো ডাকটা কানে আসতে চমকে মাথা উঁচু করে তাকালো সে। ত্রিনয়কে সামনে দেখে ভিতরে ভিতরে আড়ষ্টতায় ডুব দিল মন, তবে সহজে আচরণ করলো সে। বলল, কেন আপনার তলব? আপনি জানেন না? কি জানার কথা বলছো? আমি আবার কি অপরাধ করলাম? জানা সত্ত্বেও গলায় স্পষ্ট ফাজলামো স্বর। মান্যতা এবার কিছুটা শক্ত গলায় বলল, এটা কিন্তু ফাজলামো করা বিষয় না ত্রিনয় ভাইয়া। আপনার কি উচিত হয়েছে আমাকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার? এবার সিরিয়াস হলো ত্রিনয়। বিয়ে উপলক্ষে নাকি সবসময় পাতানো থাকে, জানে না। ছাদে একটা গোল টেবিলের সাথে কিছু চেয়ার পাতা ছিল, সেখান থেকে একটা চেয়ার উঠিয়ে নিয়ে কিছুটা দূরত্ব মেনটেন করে মান্যতার মুখোমুখি বসলো ত্রিনয়। মান্যতার দিকে তাকাতে নজর সরিয়ে ফেললো। বুঝতে পারলো একটু আগে বলা কথাগুলোর মধ্যে কিছুটা ভুল আছে, আর সেই ভুলটা পুনরায় উত্থান করে ত্রিনয় বলল, তোমাকে কতবার ফোন দিয়েছে, মেসেজ দিয়েছে, দেখেছো নিশ্চয়ই। তারপরেই ব্লেমটা করো তোমার সাথে। তাই বলে আপনি এরকম একটা সিদ্ধান্ত একা একা নিয়ে নেবেন? এখানে আমার সিদ্ধান্তের কোনো গুরুত্ব নেই। গুরুত্ব আছে বলেই তো নিভান অথবা আঙ্কেলের কাছে প্রস্তাব রাখার আগে তোমার সিদ্ধান্ত জানার জন্য তোমার কাছে ফোন দিয়েছিলাম। তুমি ধরোনি। আমার ইগো হার্ট করে আমি বারংবার তোমাকে ফোন কল মেসেজ দিয়ে গেছে, অথচ তুমি সাড়া দাওনি। কেন? পারবেন স্যার দিতে? সেই ফালতু একটা ঘটনার পরে তুমি আমাকে তোমার শত্রু বানিয়ে নিলে, অথচ আমি বরাবরই তোমার মিত্রই থাকতে চেয়েছিলাম। ওই ফালতু ছেলেটার সঙ্গে সম্পর্কে যাওয়ার অনেক আগে থেকে তোমার প্রতি আমার ফিলিংস ছিল, যা আমি প্রকাশ করতে পারিনি। যদিও সেটা আমার চরম ব্যর্থতা। তুমি সম্পর্কে জড়িয়েছিলে, সে অভিযোগও তোমার প্রতি আমার কখনো ছিল না। যে অভিযোগ ব্যর্থতা ছিল শুধু নিজের প্রতি। কিন্তু আমার হৃদয় রানীকে কেউ বাজে উদ্দেশ্যে ইউজড করবে, সম্পর্কে নামে তাকে বাজেভাবে ধোকা দিবে, তাকে না ভালোবেসে তার শরীরকে নোংরা উদ্দেশ্যে ছুঁতে চাইবে। এসব জানার পর তুমি বলো, আমার কাছ থেকে ঠিক কিরূপ ব্যবহার আশা করছিলে? আমি এই নোংরা ছেলেটার উদ্দেশ্য জানার পরও তোমার হুঁশ ফিরবে কখন? সে পর্যন্ত অপেক্ষা করব? চুপচাপ থাকবো? তুমি যদি সেরকমটা আশা করে থাকতে আমার কাছ থেকে, আমি খুবই দুঃখিত। আমার দ্বারা চুপচাপ থাকা সম্ভব ছিল না। আমি রেভানকে জানিয়ে দিয়েছিলাম ওই ছেলেটা খারাপ, তোমাকে নিয়ে তার চিন্তাভাবনা অ্যান্ড উদ্দেশ্যও খারাপ। তো বেশ করেছিলাম। তুমি আমাকে যেমনই ভেবেছিলে, আর আগামীতে যেমনই ভাবো না কেন, আমার মনে হয় কোনো ভুল আমি করিনি। বরং ভুল এটা ছিল ওই জানোয়ারটাকে যোগ্য শাস্তি দিতে না পারা। শুধু মার খাওয়াটার প্রাপ্য ছিল না, আমার তো ইচ্ছে করেছিল ওকে মেরে পুঁতে ফেলতে। কিন্তু আমার এখন যেটুকু ক্ষমতা হয়েছে তখন তো ছিল না। থাকলে হয়তো ওর চিহ্নও রাখতাম না আমি। আর যেটুকু ছিল সেটুকু প্রয়োগ আমি করেছিলাম। আর সেটুকু প্রয়োগ করেই তো আমি তোমার কাছে খারাপ হয়ে গেলাম, লোভী হয়ে গেলাম, আর তোমার ওই দুশ্চরিত্র প্রেমিকের গায়ে হাত তুলে পাপিষ্ট হয়ে গেলাম, তাই না? স্পষ্ট ভৎসনা, রাগ ক্ষোভ যেন ঠিকরে পড়ছে পুরুষালী স্বরে। সেদিন তো রাগে ক্ষোভে লোভী আর আবোল তাবোল কথাগুলো বলে ফেলেছিল মান্যতা। কারণটা তো ছেলেটাকে মারার উদ্দেশ্য নয়, তার চুপি চুপি সম্পর্কটা দাদা ভাইয়ের সম্মুখে উন্মোচন করার ক্ষোভের আগে।
ত্রিনয় যখন ছেলেটা আর ছেলেটার উদ্দেশ্য সম্পর্কে জেনেছিল তখন তার কাছে প্রকাশ না করে দাদা ভাইয়ের কাছে কেন জানালো? যার বিরূপ দৃষ্টিভঙ্গি এবং দাদা ভাইয়ের কত ভারী ভারী কথা শুনতে হয়েছিল তাকে। সেসব রাগ ক্ষোভিত ঝেড়েছিল সে ত্রিনয়কে। পরে তা বুঝতে পেরেছিল নিজের ভুল। গভীরভাবে ভেবেছিল আদৌ কি সে তখন ত্রিনয়ের বলা কথাগুলোকে বিশ্বাস করত? ছেলেটাকে তো সৎ চরিত্রবান ভেবেছিল বলেই তো সে সম্পর্কে জড়িয়েছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল লোভ, নোংরামো। এটা তো তখন জানতো না মান্যতা, তাই ত্রিনয়ের কথাগুলো বিশ্বাস করার কোনো প্রয়োজন বোধ ছিল না। এসব ভেবে বেচারা মনে মনে ভীষণ অনুতপ্ত হয়েছিল। তবে ত্রিনয়কে উল্টাপাল্টা ব্লেম করে যে ভুলটা করেছিল সেদিন তার ভুলের স্বীকারোক্তি দেওয়া হয়নি, যা আজ অনন্য রাক্ষোভের সাথেও প্রকাশ করে চলেছে ত্রিনয়। তবে যে সম্পর্কের লজ্জায় মানুষটার সম্মুখে সে দাঁড়াতে পারেন না, মূলত দাঁড়াতে চায় না, সেই সম্পর্কটা নিয়ে পুনরায় আলোচনার সর্বাঙ্গে অস্বস্তি ধরালো মান্যতাকে। ভেতরে ভেতরে লজ্জায় আড়ষ্ট করে তুলল। তবে কথা তো উঠতই। ওসব পুরানো কথা ঘেঁটে লাভ আছে? যেটার জন্য আপনাকে ডাকা সেটা নিয়েই কথা বলাই ভালো। আমরা সেটা লাভ নেই মানে? অবশ্যই লাভ আছে। তুমি কি কারণে আমার সাথে কথা বলো না, কেন আমার সম্মুখীন হও না? কারণ তো একটাই, নাহলে আগে তো একটা সহজ সরল সম্পর্ক ছিল আমাদের। কথা কম হলেও দেখা হলে এড়িয়ে যেতে না, অন্তত সৌজন্য বোধের রক্ষার্থে ভালো মন্দ আলাপন্ত হতো। তবে সেদিনের ঘটনার পর তা কেন হয় না? তা কেন হয় না মান্যতা? ত্রিনয়ের কথাগুলো তো অক্ষরে অক্ষরে সত্য বিধায় মান্যতা জবাব দিতে পারল না, প্রসঙ্গ এড়িয়ে পড়ল। আমি আপাতত বিয়ে করতে চাইছি না। বিয়েটা করতে চাইছো না, নাকি আমাকে বিয়ে করতে চাইছো না? যেটাই আপনার মনে হয়। কেন মান্যতা? আমি জানি আমি তোমার যোগ্য নই। আপনার ধারণা ভুল, বরং আপনার মতো ছেলের যোগ্য আমি নই। এটা তোমারও ভুল ধারণা। কেন বুঝতে চাইছেন না আপনি? কি বুঝবো বলো? যে ঘটনাটা ঘটে গেছে সেখানে তোমার হাত ছিল না, আর থাকলো ছেলেটা খারাপ মানসিকতায় তো তুমি সঙ্গ দাওনি। তোমার সমস্যা কোথায়? সেই দুদিনের সম্পর্কে তো চুকে বুকে গেছে, সেটা মনে রেখে সেখানে দাঁড়িয়ে থাকলে তো চলবে না। সেখানে তুমি দাঁড়িয়ে থাকলেও আমি দাঁড়িয়ে নেই, আর না সেসব নিয়ে আমার সমস্যা আছে। সমস্যা নেই বলতে ভুল, সমস্যা ছিল। তুমি যে হীনমন্যতায় ভুগেছ, তার শতগুণ হীনমন্যতায় অসহ্য মানসিক যন্ত্রণায় ভুগেছি আমি। বর্ণনা না করে শ্রেয়। তবে একটা কথা কি জানো, আমরা যাকে মন থেকে চাই, পছন্দ করি, তাদের করে হাজার ভুল অন্যায়গুলো কেমন ভুল অন্যায় বলে মনে হলেও মনকে মানাতে পারি না। মস্তিষ্কের চোখে আঙুল দিয়ে বারবার সে ভুল অন্যায়গুলো উল্লেখ করলেও মন মানতে চায় না সেসব ভুল অন্যায়। মন মস্তিষ্কের টানাপোড়েনে যেভাবে হোক মন জিততে চায়। মন হাজার যুক্তি দেখিয়ে মস্তিষ্ককে হার মানাতে চায়। সে মানুষটার দোষ ত্রুটি, না জেনে করা ভুল অন্যায়গুলো সবকিছু ক্ষমা করে দিতে চায়। বেহামের তবুও তাকিয়ে পেতে চায়। আমার মনে হয় কি জানো, কারো গভীর প্রেমে পড়লে বা কাউকে মন থেকে পাগলের মতো চাইলে, ভালোবাসলে, সে প্রেমিক প্রেমিকার মধ্যে একটা বিশেষ গুণ থাকা অবশ্যই দরকার। আমার মনে হয় থাকতেই হয়। আর তার নিজেকে বেহায় বা লজ্জাহীনতা করা, সেখানে হয়তো নিজের আত্মসম্মান বোধ বোধের কিছু অবশিষ্ট থাকে না। তবুও সই সে বেহায়া নির্লজ্জ মন বারংবার তাকিয়ে পেতে চায়। মান্যতা কাঠপুতুলের মতো স্থির হয়ে কথাগুলো গিলে চলেছে। কথাগুলো কেমন যেন দোদুল্যমান মনে ঝড় তুলে দিয়েছে। ত্রিনয় যেন এতদিনের সবকিছু রাগ ক্ষোভ কথার উপর কথা উগড়ে চলেছে, সাথে নিজের অনুভূতিগুলো অকপটে স্বীকার করে চলেছে, যা এতদিন নিজের ভিতরে চেপে রেখেছিল, বহিঃপ্রকাশ করতে পারেনি। একটু থেমে নিজেকে শান্ত করলো ত্রিনয়। বলতে বলতে বেশি বলে ফেলেছে হয়তো, এত কিছু বলা উচিত হয়নি, কিন্তু কি করবে সে? নিজের অনুভূতি প্রকাশে অক্ষর ত্রিনয়। হারাতে হারাতে নিজের প্রেয়সীকে ফিরে পাওয়া, নিজের প্রতি এবং মেয়েটার প্রতি চাপা ক্ষোভ রাগ থেকে কথাগুলো বেরিয়ে এসেছে, যা নিয়ন্ত্রণে রাখতে চেয়েও পারেনি সে। বলেছে বেশ করেছে, তাতে যা হয় হবে। একটু সময় নিয়ে শান্ত কণ্ঠে ফের বলল, আর যে হারে বিয়ের প্রস্তাব আসছে তোমার, আজ না হয় কাল বা পরশু বিয়ের জন্য মতামত তোমাকে দিতেই হবে। সেখানে পেছনের সবকিছু ভুলে তুমি যদি অন্য কাউকে মেনে নিতে পারো, তবে সে অন্য কেউ আমি নই কেন? আর আমি হলেই বা সমস্যা কোথায়? আপনি বলেই তো সমস্যা। যাকে দেখলে প্রতিনিয়ত মনে হবে এই মানুষটা তার এক বাজে অতীত সম্পর্কে জানে। অতীতে খারাপ একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল, সেই ছেলেটা তার সাথে কি করতে চেয়েছিল সেসব জানে। প্রতিটা মুহূর্তে এসব আড়ষ্টতা, খারাপ লাগা, লজ্জা নিয়ে এই মানুষটার সাথে অমৃত্যু পর্যন্ত সংসার করে যাবে
কি করে মান্যতা? একজন অপরিচিত মানুষ হলে তো নিজের মধ্যে অপরাধবোধ কাজ করলেও তার সামনে অন্তত আড়ষ্টতা থাকতে হবে না। মনে মনে কথাগুলো আউড়ে গেলেও মুখে কথাগুলো বলতে পারল না মান্যতা, আর না ত্রিনয়ের কথাগুলোর উত্তর দিতে পারল। ঠিক কি উত্তর দেওয়া উচিত এটা এসে ভেবে পেল না। কি হলো, উত্তর দেবে না? সে অন্য কেউ আমি নই কেন? নাকি সত্যি আমাকে তোমার যোগ্য বলে মনে হয় না? আমার সময় চাই। ত্রিনয়ের মুখের কথা কেড়ে নিল মান্যতা। তোমার যোগ্য নয় এই একটা কথার জন্যই বারবার দুর্বল হতে হচ্ছে তাকে। চিন্তা ভাবনা সব থামিয়ে দিতে হচ্ছে সেখানে। আর সেই কথাটারই দুর্বলতার সুযোগ নিচ্ছে যেন বারবার ত্রিনয়। ঠিক আছে, তবে তুমি যে বিষয়টা নিয়ে হীনমন্যতায় ভুগছ সেটা ছাড়া অন্য কিছু ভাবার জন্য যত সময় চাই সময় নাও। তবে উল্টাপাল্টা ভেবে সিদ্ধান্তহীনতায় ভুগো না। সময় চাইছ, সময় নাও। কেউ তোমাকে প্রেশার দেবে না। তারপর তোমার সিদ্ধান্ত হ্যাঁ না যেটাই হোক আমি মেনে নেব। যদিও আঙ্কেলের কাছে আমি তোমাকে বিয়ে করার প্রস্তাব রেখে ফেলেছি, নিভানকেও জানিয়েছে ব্যাপারটা। তবুও তারা যদি তাদের নির্ধারিত সিদ্ধান্ত তোমার উপর বর্তায় তবে তো মানিয়ে নিতে বাধ্য হতে হবে না। আমি বিষয়টা বুঝে বলবো না হয়? তারপরও সময় যখন নিচ্ছ আরেকটা বার ভেবে দেখো। বাধ্যতা, আবারও সেই নাম, যে নামটা একসময় মস্করা করে ডাকত ত্রিনয়, তা আজ কেমন আবেগে পরিপূর্ণ। এবার গলায় সেই মস্করা বা ফাজলামোর কোনো রেশ নেই। সেখানে ওই ডাকটা জানান দিচ্ছে একগুচ্ছ আবেগ অনুভূতি। ভিতর থেকে কিছু একটা ঠেলে গিয়ে গলায় দলা পাকিয়ে গেল মান্যতার। মন কেমন কেমন করে উঠল, তবুও মুখ উঁচু করে সেই পুরুষটার চলে যাওয়া দেখল না সে। দোটানায় মনটা তখনও ছটফটিয়ে চলেছে। এখন কি করবে সে? ঘড়ির কাঁটাটা সময়টা রাত 10:30টার কাটায়। চারিপাশটা কেমন মনে হচ্ছে গভীর রাত। শহরের এই 10:30টা যেন সন্ধ্যা, অথচ সন্ধ্যা নামতেই এই বাড়ির আশেপাশটা কেমন ঘন গাঢ় অন্ধকারত্বে ডুবে গিয়েছে। কৃত্রিম আলো যেন সেই গাঢ় অন্ধকারের ঘনত্ব কাটাতে পারছে না। গাছপালায় আচ্ছাদিত মধ্যমণি হয়ে থাকা বাড়িটা যেন কেমন ভুতুরে বাড়ি বলে মনে হলো কৌরির। তাতে বাড়িটার মানুষজন এত কম, সাথে সেই কম সংখ্যক মানুষগুলো কেমন শান্তশিষ্ট চুপচাপ। সেজন্য বাড়িটা আরো নিরিবিলি ঠেকছে। যে ঘরটাতে তাদের থাকতে দেওয়া হয়েছে সেই ঘরের মধ্যে এসে দাঁড়ালো কৌরি। পুরনো বাড়িটায় থাকার রুমগুলো বেশ বড়সড়, সাথে খোলা বারান্দা, বাথরুম, সবকিছুই যেন বিশালাকার। বাড়িটা পুরনো আমলের তৈরি। সামনে যেমন বিভিন্ন গাছপালার বাগান, পিছনেও বিশাল আকারে শান বাঁধানো একটা পুকুর রয়েছে, যার চারিপাশে বড় বড় আম গাছ, আরো বিভিন্ন ধরনের গাছ লাগানো। পুকুরের ওপারেও বিশাল বাঁশঝাড় আর কাঠবাগান। কৌরি আশ্চর্য হয়েছে, শহরের মধ্যেও পুকুরওয়ালা বাড়ি হয়। বিকেলে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে তাকে ছোট চাচা শ্বশুরের মেয়ে ইতু। মেয়েটা ভারী মিষ্টি, একটু চঞ্চল স্বভাবের, কথাও বলে প্রচুর, তবে ভীষণ মিশুক। ছোট চাচা শ্বশুরের 2 মেয়ে। একজনকে দেখে হঠাৎ যেন মান্যতা কথা মনে হলো, তো আরেকজন যেন মৌনতা। চাচা শাশুড়ির দৌলতে সাক্ষাতের পর কৌরির দুজনকে দেখে অন্তত তাই মনে হয়েছে। বয়সও যেমন, পড়ালেখায়ও তারা যেন মান্যতা আর মৌনতার সমবয়সী। বড় মেয়েটা অসুস্থ থাকায় ভালো মন্দ আলাপন ছাড়া সেভাবে তার সাথে কথা হয়নি, তবে ছোটটার সাথে দীর্ঘ সময় কাটানো হয়েছে। ভাবনার এক পর্যায়ে নিজের দিকে তাকালো কৌরি। নিজের স্বাস্থ্যকে কিছুটা আড়ষ্টতা অনুভব করলো। তন্মধ্যে গম্ভীর স্বরে ডাক পড়ল, কৌরি, আমি এখানে, আসো। পুনরায় নিজের দিকে একবার লক্ষ্য করলো কৌরি। নতুন পাটভাঙা গাঢ় লাল একটা জামদানি শাড়ি পরা ছোট চাচি শাশুড়ি ভীষণ মিষ্টি ভাসি এবং সোজাসাপটা দিল খোলা মানুষ। মেয়েদের সাথেও বন্ধুসুলভ আচরণ ওনার। সেই আচরণ কৌরির উপরও প্রভাব ফেলেছে। দুপুর হতে এটুকু সময়ের মধ্যেই নিজের বাপের বাড়ির এ বাড়ির অনেক কিছুই মন খুলে গল্প করেছেন তিনি। তার আচরণে কৌরির মনে হয়নি সে প্রথম প্রথম এ বাড়িতে এসেছে এবং এই মানুষটাকেই প্রথম দেখেছে, বরং এরকমটা মনে হয়েছে তিনি যেন তার কতদিনের চেনা জানা। সেই মানুষটা রাতের খাবার পর কৌরিকে ডেকে নিয়ে তার পরিহিত শাড়িটা পাল্টে দিয়ে সেখানে নতুন এই জামদানি শাড়িটা আটপৌড়ে করে তাকে পরিয়ে দিয়েছেন। আর গহনা তো কৌরির পরাই ছিল, এক্সট্রা মাথায় একটা টিকলি ঝুলিয়ে দিয়েছেন। তারপর তাকে দেখে হাজারো প্রশংসার বার্তা ছুড়ে দুষ্টু মিষ্টি গলায় আরো বলেছেন, বিয়ে হলে নতুন নতুন সবসময় একটু সেজে গুজে থাকতে হয়। চাচি শাশুড়ির এরকম দিলখোলা কথায় কি যে লজ্জায় পড়েছিল কৌরি। উফ, এখন মনে হচ্ছে রুমে আসা থেকে ওনার ওখানে থাকা উচিত ছিল। কি হলো, আসো। ফের ডাকে সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো কৌরি। ধীর কদমে পা বাড়ালো কাঙ্ক্ষিত মানুষটার দিক ডাকে। বিশাল খোলা বারান্দায় শটান দাঁড়িয়ে আছে নিভান। এই বারান্দায় দাঁড়িয়ে না সামনে দেখা যায় না পিছন। রুমটা বাড়িটার হয়তো সাইডে। কৌরি নজর ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, হ্যাঁ, রুমটা বাড়িটার দক্ষিণ পাশে। দাঁড়িয়ে পড়লে কেন? কাছে আসো।
কাছে এসে কথাটায় ভিতরকার কেমন যেন উথাল পাথাল করে উঠল। তবুও কৌরি এগিয়ে গেল। তাকে পাশাপাশি দাঁড়ানোর সুযোগ না দিয়ে নিভান কাছে টেনে বুকে জড়িয়ে নিল একদম শক্তপোক্ত বাঁধনে। পরপর ঘন চুম্বনে ছুঁয়ে দিল কৌরির মাথা, স্মৃতি আর কপাল। ফের বলল, আমার কাছে একটু আসতে ইচ্ছা করে না, তাই না? উত্তরে দেওয়ার পর্যায়ে নেই কৌরি, তবুও সকল লজ্জা কাটিয়ে নিবিড়ভাবে মাথা চেপে দিল অভিযোগ করা মানুষটার বুকে। নীরবে দুহাতের মুঠোয় খামচে ধরল সেই মানুষটার গায়ের পিঠের অংশের শার্ট। ফের ভিতরের আড়ষ্টতা কাটিয়ে নিজেও একটু নিবিড় হলো সেই পুরুষালী শরীরের সাথে মিশে গিয়ে। কৌরির মনে হলো মানুষটা যেন কত মুহূর্ত ধরে তাকে কাছে পাওয়ার অপেক্ষায় ছিল, আর সেই অপেক্ষাটা মৃদু অভিযোগের শব্দ হয়ে ঝরেছে, যার উত্তরও কৌরি মুখে না হলেও নিজের কর্ম দ্বারা দিয়ে দিয়েছে। হয়তো সে মানুষটাও সেটা উপলব্ধি করে আর কথা বাড়ায়নি। চারিপাশটা ঘন অন্ধকার, নিঃশব্দ নিরিবিলি শান্ত পরিবেশ। ঝিঝি পোকার মৃদু আলোড়ন ছাড়া তেমন কোনো শব্দ নেই। নেই আজকের আকাশে চাঁদের দেখাও, তবে কিছু সংখ্যক নক্ষত্র আকাশের বুকে ছড়িয়ে ছিটিয়ে মিটিমিটি জোনাকি পোকার ন্যায় জলজলে আলো ছড়াচ্ছে। চমৎকার দৃশ্যাবলী। কৌরিকে বুকে জড়িয়ে নিতেই আচমকা বুকে কিছু একটা বিঁধল নিভানের। বুঝতে পারল জিনিসটা কি, তবে পেলব শরীরটাকে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে না নিতে পারলে কেমন শান্তি পাওয়া যায় না। মেয়েটাকে কাছে পাওয়ার যে বাসনা, সেই বাসনা তৃপ্ত হয় না। সহসা সন্তর্পণে কৌরির গলায় হাত রাখল নিভান। পুরুষালী রুক্ষ হাতের দৃঢ় স্পর্শ পেতেই মুহূর্তে শিহরণ দিয়ে মৃদু কেঁপে উঠল নরম ফিনফিনে শরীরটা। অনুভব করল নিভান, তবে হাত থামল না। রুম থেকে আসা মৃদু আলোতে কিভাবে কি করে যেন অভিজ্ঞ হাতে কৌরির গলার মালা হারটা খুলে ফেলতেই সেটা হাতে নিয়ে নিজের ট্রাউজারের পকেটে ঢুকিয়ে রাখলো। মেয়েটাকে এবার নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে শুধালো, সাজিয়ে দিল কে? কৌরি কেমন যেন সাহস দেখে নিভানের বুক থেকে মাথা তুলল। মাথাটা হালকা পিছে সরিয়ে নিভানের মুখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।